এই তো একে একে সবাই মুখ খুলছেন। আরও অনেকেই নিজেদের মতামতটা আরও জোরালোভাবে জানাবেন বলে প্রত্যাশার জায়গাটাও বেড়ে যাচ্ছে আমার ব্যক্তিগতভাবে। সাকিব আল হাসান আর যেমন তিনি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা বিষয়ে নিজের অবস্থানটা জানিয়েছেন। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার। এখন কোন রাজনৈতিক বিবেচনায় তিনি দেশে আসতে পারছেন না সেটাকে একপাশে সরিয়ে রাখুন। আমাদের ক্রিকেট হিস্ট্রির সর্বকালের সেরা যে তিনি, এটা নিয়ে তো কারোর মধ্যে কোনো ডাউট নাই। তিনি যখন এরকম স্পষ্ট করে বলেন বিশ্বকাপে না খেলাটা বাংলাদেশের জন্য কত বড় মিস ছিল, কত বড় লস ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকারের ওই সিদ্ধান্ত যে আমাদের জন্য কতটা আত্মঘাতী ছিল, কীরকম ব্লান্ডার ছিল, আমার মনে হয় সেইটা আরও অনেককে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানানোর ব্যাপারে আগ্রহী করে তুলবে, অনুপ্রাণিত করবে, উদ্বুদ্ধ করবে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে পারে নাই কেন, এইটা আসলে ইররিলেভেন্ট হবে না। আমাদের এই যে কিছুদিন আগে এই টি-20 সিরিজ শুরুর আগে আমাদের ক্যাপ্টেন লিটন দাস টি-20 ফরম্যাটে তিনি বলেছেন যে ওই ঘটনা থেকে ক্রিকেটাররা মুভ অন করেছেন। সেটা তো পেশাদার জায়গা থেকে করতেই হবে, কিন্তু একটা বিশ্বকাপ আমরা খেলতে পারি নাই, এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণাটা আমাদের কমবে না। কিছুটা প্রশমিত হতে পারে যে এর পেছনে ক্রিকেট কালপ্রিট কারা ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হলে, এবং যতদিন পর্যন্ত না সেইটা করা হবে ততদিন পর্যন্ত যন্ত্রণা কমার কোনো সুযোগই আসলে নেই। আমাদের ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক তো বলেছিলেন যে বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলেনি সেজন্য একটা তদন্ত কমিটি গঠন করে খুঁজে বের করে দেখা হবে এর পেছনে দায়ী কারা। ওইটার আসলে কতদূর কি হলো? সাকিব আল হাসান মুম্বাইতে একটা অনুষ্ঠানে ছিলেন এবং সেইখানেই বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। সেইখানটাতে তিনি বলেছেন যে বিশ্বকাপ না খেলাটা বাংলাদেশের জন্য একটা বিরাট লস হয়েছে। এইটা বাংলাদেশ অনেক বড় একটা মিস করেছে বিশ্বকাপ না খেলে। কেননা আমরা একটা ক্রিকেট লাভিং নেশন হিসেবে আমাদের দেশের মানুষজন, জনগণ, তারা সবসময় দলকে, দেশকে বিশ্বকাপে দেখতে চায়, সেইটা আমরা করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার যে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেয়নি সেইটা ছিল ব্লান্ডার। ব্লান্ডারটার বাংলা আমি কি করব, ভুল, মস্ত বড় ভুল। ভুল দিয়ে আসলে ঠিক বোঝানো যাবে না, এবং সত্যি সত্যি বিশ্বকাপে ওই না খেলাটা বাংলাদেশের জন্য একটা মস্ত বড় ভুল ছিল। দেখুন, যখন ঘটনাটা ঘটছে, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে, তার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা বিশ্বকাপ খেলবো না। তারপরে কত আলোচনা, কত রকম কত কিছু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশকে ওই সিদ্ধান্ত থেকে আর নাড়ানো যায়নি। আমি কিন্তু প্রতিটা সময় বলে আসছিলাম যে এইটা ভুল হচ্ছে, মস্ত বড় ভুল হচ্ছে। অনেকেই দেশের যারা হচ্ছে গিয়ে ক্রিকেটটাকে সত্যিকার অর্থেই ভালোবাসেন, তাদেরও অনেকে আসলে বিভ্রান্ত হয়েছেন ওই সময়টাতে। নানান রকম ট্র্যাপে পড়ে তারা বিভ্রান্ত হয়েছেন, এবং তাদের কাছে মনে হয়েছে যে না, একটা বিশ্বকাপ না খেললে কি হয়। কিন্তু যখন আমরা সত্যি সত্যি বিশ্বকাপ খেলতে পারিনি, ওই রিয়েলাইজেশনের জায়গাটাও কিন্তু অনেকেরই আবার চলে এসেছে। যাদের ওই নির্দিষ্ট কোটারি স্বার্থ রয়েছে, তাদের বাদে আমার ধারণা এখন বাংলাদেশের বাকি সকল ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে ওই উপলব্ধির জায়গায় এসেছে যে বিশ্বকাপ না খেলাটা আমাদের জন্য অনেক বড় একটা লস হয়ে গিয়েছে। এবং সাকিব যখন এরকম একটা কথা বলেন, তখন আমার মনে হয় সেই উপলব্ধির জায়গাটা আরও অনেক বেশি স্পষ্ট করে হয়ে যায়, আরও অনেকের মুখ খোলার জায়গাটা তৈরি হয়ে যায়। কিছুদিন আগে দৈনিক কালের কণ্ঠে একটা রিপোর্ট করেছিল, তাদের ফ্রন্ট পেজে লিড করেছিল বেশ কয়েকটা রিপোর্ট নিয়ে একটা সমন্বিতভাবে, যে বিশ্বকাপ আমরা কি কারণে খেলতে পারিনি, কাদের কারণে খেলতে পারিনি। এবং সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা তৎকালীন ডক্টর আসিফ নজরুলকেই মূলত দায়টা দেওয়া হয়েছে। সাকিব আজকে যে কথা বলছেন সেইখানেও সেই সরকারের দিকেই ইঙ্গিতটা করেছেন। ফাইন, সরকারই তো সিদ্ধান্তটা নিয়েছে, এবং সেই জায়গাটাতে মূল দায়টা আমি ধরলাম যে তাদেরই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করেছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তখনকার যে কমিটি ছিল তারা কি করেছে? আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড কি করেছে? এখন যদি তারা নিজেদেরকে বাঁচাতে চায় তাহলে কি সেটা ফেয়ার হবে? সেটা তো আসলে ফেয়ার হবে না। কেননা এই ষড়যন্ত্রের সঙ্গে তারাও জড়িত। এই ক্রিকেট ক্রিমিনালদের মধ্যে তৎকালীন ক্রিকেট বোর্ডে যারা ছিলেন তারাও জড়িত। অবশ্যই ওই সময়ের যিনি স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন ডক্টর আসিফ নজরুল, হয়তোবা না, যা দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে যে মূল গুটিটা তিনিই চেলেছেন।
ইনফ্যাক্ট ৩ আসিফের পাল্লায় পড়ে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ভীষণ রকম খারাপ। একটা হচ্ছে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগের যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন তার সময়ের সেই নির্বাচন, তার সময় এই যে ক্রিকেট বোর্ডের এই এত কিছু হয়ে যাওয়া যে শেষ পর্যন্ত সেই বোর্ডটা তার টিকতে পারেনি। ডক্টর আসিফ নজরুল আর যিনি বিশ্বকাপে বাংলাদেশকে আসলে খেলতে যাওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন, এবং আসিফ আকবর যাকে হচ্ছে গিয়ে মনে হয়েছে যে এইখানে ক্রিকেট বোর্ডে ঢোকানোই হয়েছে এই সব এলোমেলো কাজ কারবার করার জন্য, যেগুলো এখনও অব্যাহত রেখেছেন। দিন দুয়েক আগেও সাংবাদিকদের জনে জনে মোবাইলে ওই যে মেসেজ পাঠিয়ে ওই যে তথ্যপাত্র হাজির করেছেন যে আইসিসিতে এখনও বোর্ড অফ ডিরেক্টর হিসাবে আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন। তো তাতে কি বুলবুল আবার ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন নাকি? আসিফ আকবর আবার ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যাচ্ছেন? আসেন না, আপনারা আসেন। এই মেসেজ টেসেজ পাঠিয়ে আসলে কি হবে? যাই হোক, তো এই যারা মিলে আমাদেরকে এই টি-20 বিশ্বকাপ খেলতে দেন, এই ক্রিকেট ক্রিমিনালদের মুখোশ উন্মোচন করাটা জরুরি। ওই ক্রিকেট বোর্ডেরই একটা প্রেস কনফারেন্সে আমার মনে আছে, যেখানে একজন ডিরেক্টর বলছিলেন যে না, এই ইস্যু তো পুরনো হয়ে গেছে, এটা তো সেটেলড ইস্যু না। কোনো সেটেলড ইস্যু না। বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, এটা আবার সেটেলড ইস্যু হয় কীভাবে? যাদের কারণে খেলেনি সেটা খুঁজে বের করতে হবে না? আমিনুল হক যে বলেছেন যে আমাদের এইখান থেকে হচ্ছে কি একটা তদন্ত কমিটি তৈরি করে দেবেন আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, কই ওইটার তো আমরা এখনো দেখলাম না। আমি ওই কালের কণ্ঠের রিপোর্টটাতেই দেখছিলাম যে আমিনুল ভাই বলছেন যে না, নানান কাজের ব্যস্ততার কারণে ওইটা করার সময় পাননি, খুব শীঘ্রই তিনি সেটা করে দেবেন এবং তদন্ত করে দেখা হবে। আমি আসলে খুব করে অপেক্ষায় আছি যে ওই তদন্ত কমিটিটা যেন তৈরি হয় এবং আমরা কেন কাদের কারণে বিশ্বকাপ খেলতে পারিনি ওইটা যেন আরও কম্প্রিহেন্সিভ আকারে ওইটা যেন আমরা আসলে দেখতে পাই, জাতির সামনে যেন ওই ক্রিকেট ক্রিমিনালদের মুখোশটা উন্মোচিত হয়ে যায়। সাকিব আল হাসান ওই যে অনুষ্ঠানটাতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে তো এটা বলেছেন, আরও বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন যে স্পেশালি ভারত বাংলাদেশের যে ক্রিকেট সম্পর্কের অবনতি বা এই সম্পর্কের অবনতি মেনে আমাদের পক্ষে ক্রিকেটে এগোনো বা এইটাকে ধরে নিয়ে এগোনো আসলে খুব মুশকিল। সাকিব বলেছেন যে আশা করছেন তিনি যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, ভারত যদি বাংলাদেশ সফরে আসে, বাংলাদেশ যদি ভারত সফরে যাওয়া, আস্তে আস্তে এটা হচ্ছে গিয়ে আইস ব্রেকিং একটা জায়গায় চলে যাবে, বরফ গলতে শুরু করবে। এবং যেহেতু তিনি বলছেন যে আগস্ট সেপ্টেম্বরে সেপ্টেম্বরে ইনফ্যাক্ট রয়েছে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা, আসলে তখন হয়তোবা এই বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কের জায়গাটা আগের মতো জায়গায় চলে যাওয়ার একটা পথ তৈরি হবে। আমি এটার সঙ্গে পুরোপুরি একমত, 100% একমত, এবং আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কটা সেই জোরদার হওয়াটা প্রয়োজন এবং ভারতের বাংলাদেশ সফরটা নিশ্চিত করাটা প্রয়োজন, এবং সেইটা নিশ্চিত করলে আস্তে আস্তে সম্পর্কের জায়গাটা আগের অবস্থায় চলে যাবে বলে আমার মনে হয়। সাকিব আল হাসান নিজে কি বাংলাদেশে আসতে পারবেন? তিনি বলছেন যে তিনি আশাবাদী, তিনি যেটা চান সেইটা হবে। বাংলাদেশে এসে খেলার যে ইচ্ছা প্রকাশ তো তিনি করেছেন, রাজনৈতিক কারণে তিনি আসতে পারছেন না, অনেক দিন ধরেই তিনি দেশের বাইরে, অনেক দিন মানে কি সেই 5ই আগস্টের পর থেকেই তো দেশের বাইরে, তারপরেও বাংলাদেশের জার্সিতে তিনি প্রতিনিধিত্ব করেছেন। তিনি পাকিস্তানে ম্যাচ খেলেছেন, টেস্ট ভারতে ম্যাচ খেলেছেন, তারপরে বাংলাদেশে এসে যে টেস্ট থেকে রিটায়ার করবেন ওরকম যে একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, এরপরে গিয়ে তো সব এলোমেলো হয়ে গেল। নিশ্চিতভাবেই সরকারের কাছ থেকে ওই সময় সিগন্যালটা তার ছিল, কিন্তু পরবর্তীতে সেই সিগন্যালটা চেঞ্জ হয়ে যায়, গ্রিন সিগন্যালটা রেড সিগন্যাল হয়ে যায়। তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, ওই যে আমি বলছিলাম ক্রিকেট বোর্ডের নির্বাচনটা একটা তার অপরাধ এবং সাকিবকে দেশে আসতে না দেওয়াটাও তার আর একটা অপরাধ, এবং ওইটা যে তিনি তার জায়গা থেকে করেছেন। পরবর্তীতে তো ফেসবুক স্ট্যাটাসে ওই যে বিভিন্নভাবে সাকিবের সঙ্গে তার যে বিষাদাগার যে কথার লড়াই, সে তার মধ্যে আমরা দেখেছি তিনি তো স্পষ্ট করেই বলেছেন যে তিনি ক্রিকেট বোর্ডকে বলে দেবেন সাকিবকে যেন আর কখনো জাতীয় দলে বিবেচনা করা না হয়। ফলে সাকিব ওই সময় আসতে পারেন না, ভবিষ্যতে কি আসতে পারবেন? সাকিব কিন্তু এই মুম্বাইয়ের এই অনুষ্ঠানটাতে বলেছেন যে তিনি আশা করছেন যে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তিনি তার যে ইচ্ছাটা সেই ইচ্ছা পূরণ হবে। ইচ্ছাটা তো অবভিয়াসলি আমরা সবাই জানি যে বাংলাদেশে সাকিবের আবার আসা, বাংলাদেশের জার্সি গায়ে আবার প্রতিনিধিত্ব করা, এবং সেইখানটাতে এখনকার ক্রিকেট বোর্ড তামিম ইকবাল যেইটার নেতৃত্বে রয়েছেন তাদের তো এখন আসলে অ্যাডহক কমিটি, তারা কি আসলে ওই বিষয়ে কতটুকু কি করতে পারবেন? কিন্তু তামিমকে বোর্ডের প্রধান হিসেবে এইখানটাতে সাকিব আল হাসান, তামিমের সঙ্গে তার একসময় তুমুল বন্ধুত্ব ছিল, পরবর্তীতে হয়তো সেই বন্ধুত্বের জায়গাটা আর নাই, কিন্তু সেই শুভকামনার জায়গাটা তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন যে তামিমের লং টার্ম হচ্ছে গিয়ে একটা প্ল্যানিং থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি তিনি বোর্ড প্রেসিডেন্ট, এখন তো অন্তর্বর্তীকালীন রয়েছেন কিন্তু মানে অ্যাডহক কমিটিতে রয়েছেন, যদি লং টার্মের জন্য সেটা আসেন, এবং উনি আশা করছেন, সাকিব বলছেন যে হোপফুলি তামিমের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বেনিফিটেড হবে। সো ওইটাও হচ্ছে গিয়ে একটা বড় বিষয় যে তামিমকেও তিনি ওই শুভকামনার জায়গাটা জানিয়েছেন। আমি মনে করি যে তামিম ইকবালের এই বোর্ড, ঠিক আছে এখন তো অ্যাডহক কমিটি নির্বাচন দেওয়াটাই তাদের মূল কাজ, কিন্তু স্টিল টি-20 বিশ্বকাপ আমরা কেন খেলতে পারিনি, কাদের কারণে খেলতে পারিনি, এবং আগের বোর্ডের সঙ্গে যেহেতু ওই বোর্ডটা অবৈধ ছিল তামিমরা বলেন, এবং সেইটা তো তদন্ত কমিটির রিপোর্টের মাধ্যমেই তো তাদেরকে উৎখাত করা হয়েছে, ফলে ওই
ওই ক্রিকেট বোর্ডটাতে যারা যারা এইখানটাতে এই পেছনে নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে দেওয়ার পেছনে, ওই জায়গাটা খুঁজে বের করে দেখার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে একটুখানি পুশ করাও আমি মনে করি তামিম ইকবালদের প্রয়োজন, এখনকার ক্রিকেট বোর্ডের প্রয়োজন। আর যখন নির্বাচিত হবেন বা যদি হন, যদি ইলেকশন হয়, তারপরে গিয়ে তো সেই জিনিসটা করবেন। কিন্তু এটা যতই দিন যাক, যতই দেরি হোক না কেন, আমি মনে করি এটা যথেষ্ট দেরি না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি, যাদের কারণে খেলতে পারেনি তারা বাংলাদেশের ক্রিকেট ক্রিমিনাল, তারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু, তারা বাংলাদেশ ক্রিকেটের যত বড় নামই হোক না কেন, তারা বাংলাদেশ ক্রিকেটের ফর্মার প্লেয়ার, ফর্মার ক্যাপ্টেন, অথবা বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে গিয়ে অ্যাডভাইজার, বিরাট বড় বড় মানুষ হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যাদের কারণে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারেনি তারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু, এবং তাদেরকে খুঁজে বের করে দেখাটা ভীষণ রকমের প্রয়োজন, ভবিষ্যতে যেন কেউ আমাদের ক্রিকেট নিয়ে, আমাদের ক্রিকেট আবেগ নিয়ে সেই চিনিমিনিটা খেলতে না পারেন। বিশ্বকাপের ওই খেলবো কি খেলবো না ওই সময়টা অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে এটা কি আসলে ঠিক হচ্ছে নাকি হচ্ছে না, এবং অনেকেই ওই আবেগের কাছে তারা বাস্তবতাটাকে অস্বীকার করেছেন, ভুলে গিয়েছেন, এবং অনেকেরই মনে হয়েছিল যে না, আমরা বিশ্বকাপ না খেলতে যাওয়াটাই আমাদের জন্য ভালো সিদ্ধান্ত। কিন্তু যখন আজকে ধীরে ধীরে এই জিনিসটা উপলব্ধির জায়গা সবার আসে, সাকিব আল হাসানও যখন আজকে এরকম কথা বলেন যে বিশ্বকাপ না খেলাটা আমাদের জন্য অনেক বড় মিস হয়ে গেছে, অনেক বড় লস হয়ে গেছে, এবং ওই অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে ওইটা বিরাট বড় ব্লান্ডার ছিল, আমি মনে করি যে তখন আমাদের সবার ওই উপলব্ধির জায়গাটা আরও একটু করে স্পষ্ট থেকে স্পষ্টতরই হচ্ছে না? বলেন তো দেখি।